ওয়েলকাম গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। ক্লার্কশিপ পরীক্ষা অলরেডি হয়ে গেছে। এবার আমাদের ফোকাস নেক্সট যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার দিকে করতে হবে, তাই তো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা আবার একটা নতুন ম্যাথের প্র্যাকটিস সেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মূলত আমরা যখন এর আগেও যে অলরেডি সেশনগুলো করেছি সেগুলোতে ক্লার্কশিপ কথাটা লেখা থাকলেও পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র ক্লার্কশিপ ওরিয়েন্টেড ম্যাথসের ওপরেই হয়নি। ওখানে যা যা অঙ্ক ছিল সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামেই লাগবে। সামনে তোমাদের অলরেডি রেলের এক্সাম আছে, রেলের এক্সামের পরেও বিভিন্ন পিএসসির আরও অনেকগুলো এক্সামস আছে, মিসলেনিয়াস মেন্স আছে। তাই বিভিন্ন পরীক্ষা যেগুলো আসতে চলেছে আমরা প্রত্যেকটা পরীক্ষাকেই মাথায় রেখে তোমাদের জন্য যে প্র্যাকটিস সেশন আনতে চলেছি। তোমরা অলরেডি বিভিন্ন ক্লাস করছো, রিজনিং এর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাথসের ক্লাস তোমাদের জন্য পরপর চলতে থাকবে আস্তে আস্তে। আশা করি তোমরা উপকৃত হচ্ছ। চলো আমরা কথা না বাড়িয়ে আজকের প্রথম অঙ্কের দিকে আমরা এগিয়ে যাব। তোমরা অলরেডি এখানে গ্রাসরুটের ডানলপ সেন্টারের ফোন নাম্বার দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো ফার্স্ট স্লাইডের দিকে আমরা আস্তে আস্তে এগোই। দেখো তোমাদের এখানে অলরেডি বলা আছে, এখানে সমস্ত রকম যে পরীক্ষা এসএসসি আরআরবি অলরেডি কিন্তু আরআরবি ডেট পাবলিশ করে দিয়েছে। যারা সিজিএল পরীক্ষার মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু বেশি দেরি নেই, কারণ 2 মাস দেরি আছে পরীক্ষাটা। 19 তারিখ 20 তারিখ জানুয়ারি এরম টাইমে পরীক্ষা। তাই তোমাদেরকেও কিন্তু আর বসে থাকা বা অপেক্ষা করার সময় নেই। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে চলে এসছে। দেখো, at an election there were 2 candidates। যারা যারা করছো অঙ্কটাকে চেষ্টা করো নিজের মতো করে করার। নিশ্চয়ই তোমরা এই অঙ্ক করতে পারবে, কারণ এগুলো খুব বেসিক অঙ্ক। একটা জিনিস আমরা ক্লার্কশিপ পরীক্ষা থেকে শিখেছি যে তুমি যখন কোনো পরীক্ষাকে খুব সোজা ভেবে নেবে সেটা কিন্তু তোমাদের একটা বড় ভুল হবে। তাই কোনো পরীক্ষাকে খুব শক্ত বা কোনো পরীক্ষাকে খুব সোজা ভেবে আমরা কিছু অঙ্ককে বাদ দেবো বা কোনো অঙ্ককে করব না, এরম টাইপের কিন্তু সিলেকশন করতে পারার আর যুগটা নেই। কোথা থেকে কি কোয়েশ্চেন দেবে সেগুলো কিন্তু আমরা কেউ জানি না। তাই জন্যে আমরা এখানে ভ্যারাইটিস অফ ম্যাথস করব। এতদিন আমরা এরিথমেটিকের ওপর করেছি, আজকের ক্লাস কিংবা আসছে যে ক্লাসগুলো হবে সেখানে কিন্তু আমরা অ্যাডভান্স ম্যাথসের ওপরেও জোর দেবো। সেখানে কিরকম মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, বিভিন্ন টপিকের ওপর কিন্তু তোমাদের কোয়েশ্চেন্স থাকবে। চলো আজকের যে কোয়েশ্চেনটা তোমাদের সামনে প্রথম এসছে সেটা হচ্ছে অ্যাট অ্যান ইলেকশন দেয়ার ওয়্যার 2 ক্যান্ডিডেটস। একজন আছে কি, একজন আছে উইনিং ক্যান্ডিডেট আর আরেকজন আছে কি লুজিং ক্যান্ডিডেট। এটাই স্বাভাবিক, কোন দুজন ক্যান্ডিডেট লড়লে একজন জিতবে একজন তো হারবে। তাই জন্যে এখানে বলে দিচ্ছে যে 38% ভোট পেয়েছে। এ ক্যান্ডিডেট গট 38% অ্যান্ড ভোটস অ্যান্ড লস্ট বাই 7200। তার মানে কি বলল যে লুজিং ক্যান্ডিডেট সে কি হয়েছে 38% ভোট পেয়েছে, এবং শুধুমাত্র তাই নয় এই ভোট পেয়ে সে হেরে গেছে। তাহলে ভাবো যদি টোটাল ভোট যদি তোমার 100% হয়, তাহলে 100% থেকে যখন তুমি লুজিং ক্যান্ডিডেটের যে ভোটটা 38% সেটাকে বাদ দেবে, পড়ে থাকবে কত 62%। তাহলে তোমার যে উইনিং ক্যান্ডিডেট আছে সে কত পেয়েছে 62% ভোট পেয়েছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 62%, লুজিং ক্যান্ডিডেট পেয়েছে 38%। এবার দেখো বলছে যে লস্ট বাই 7200। তার মানে কি উইনিং এর যে ভোটটা এসছে তার থেকে যে লুজিং ক্যান্ডিডেট ভোট পেয়েছে সেটা 7200 কম পেয়েছে। ক্লিয়ার? তাহলে উইনিং ক্যান্ডিডেটের থেকে লুজিং ক্যান্ডিডেট 7200 কম পেয়েছে। আমরা এখানে দুজনের যদি ডিফারেন্সটা দেখি 62% আর 38% এর ডিফারেন্স করলে আমরা পাবো কত, দুটো ডিফারেন্স করে আমরা পাচ্ছি 24%। তাহলে আমরা বলতে পারি তো যে এই যে 24% গ্যাপটা হয়েছে এই গ্যাপেরই অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে 7200। তাহলে 24%-এর ভ্যালু যদি 7200 হয় তাহলে 1%-এর ভ্যালু কি হবে, জাস্ট 24 দিয়ে ভাগ করো,
তাহলে কত আসবে 300 আসবে। তাহলে 1%-এর ভ্যালু যদি 300 হয় তাহলে 100%-এর ভ্যালু কি হবে 300-কে 100 দিয়ে তুমি গুণ করো, দেখো তোমার ফাইনাল উত্তর চলে আসছে কত 30,000। ঠিক আছে, তাহলে ফাইনাল উত্তর কত পেয়ে গেলে তুমি 30,000 পেয়ে গেলে। তাহলে এটাই ছিল হচ্ছে তোমার ফার্স্ট অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, খুবই ইজি অঙ্ক। তো আজকে আমরা যেহেতু ক্লার্কশিপের পরে প্রথম ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে এলাম ম্যাথসের, একটু ওয়ার্ম আপ করে নাও, কারণ তোমাদের জন্য কিন্তু কিছু কিছু বাউন্সার আসতে চলেছে, তাই তার জন্য প্রিপারেশন নিয়ে রাখো। চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা, the mean of 5 number is 45. Mean of 5 number is 45. If a sixth number is also included, যদি 6 নম্বর নাম্বারকে ইনক্লুড করা হয়, the mean becomes 48. দেখো, যারা অঙ্কগুলো দেখে নিজেরা করার চেষ্টা করছো তারা ভালো, যাদের একটু সময় লাগছে বলে মনে হচ্ছে তারা ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু অঙ্কটাকে নিজেদের মতো করে আগে চেষ্টা করো। সলিউশন আগে দেখে নিলে কিন্তু তোমার মনে নাও থাকতে পারে, নিজে চেষ্টা করো আগে। বড় প্রসেস হোক ছোট প্রসেস হোক লজ্জার কিছু নেই। বড় প্রসেস যদি তোমার মনে হয় ঠিক আছে, পরীক্ষার হলে শর্ট প্রসেস ভুলে গেলে কিন্তু ওটাই কাজে আসবে। তাই জাস্ট নিজে আগে পারছো কিনা চেষ্টা করো, তারপরে গিয়ে এখানে আমি যেভাবে করছি তোমার সেটা সোজা লাগলে বা তুমি যেভাবে জানো সেটাতেও করতে পারো, যেটা তোমার কমফোর্টেবল। পারাটা ইম্পর্টেন্ট, শুধু শর্ট জানাটা নয়। ঠিক আছে, দেখো the mean of 5 number is 45. If a 6 number is included, the mean becomes 48. তাহলে 5টা নাম্বার যখন ছিল, 5টা নাম্বার থাকাকালীন 5টা নাম্বারের অ্যাভারেজ কত ছিল, 5টার অ্যাভারেজ ছিল হচ্ছে 45, তোমায় কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তোমায় বলেছে তুমি একটা নাম্বার অ্যাড করলে, তার মানে টোটাল কথা 6টা নাম্বার টোটাল হয়ে গেল। সেই 6টা নাম্বারের অ্যাভারেজ তোমায় বলেছে কত 48। তাহলে 5টা নাম্বারের অ্যাভারেজ কত 45, 6টা নাম্বারের অ্যাভারেজ কত 48। ক্লিয়ার হলো? এবার তোমরা হয়তো অনেকে এইভাবেও করতে পারো যে 5টা নাম্বারের তুমি টোটাল বার করে নিলে। 5টা নাম্বারের যদি টোটাল করো কি পাবে 45 ইন্টু 5, 45 ইন্টু 5 করে তুমি একটা কিছু বার করবে। 6টা নাম্বারের একটা টোটাল বার করতে পারো, সেটা কি হবে 48 ইন্টু 6 করে তুমি টোটাল পাবে। এবার যদি এই বড়টা থেকে তুমি ছোটটাকে বাদ দাও তাহলেও তুমি তোমার অ্যান্সার কিন্তু পাবে। এটা একটা প্রসেস, ঠিক আছে, কিন্তু এই প্রসেসের সাথে সাথে তোমরা যারা এভাবে করেছো তারাও ঠিক, কিন্তু এই প্রসেসের সাথে সাথে আমরা একটু অন্যভাবে আরেকটা প্রসেসকে দেখে নেব। কি দেখব? দেখো 6th নাম্বারটা যখন ইনক্লুড হয়েছে তার মিন কত হয়েছে 48, আগে কত ছিল 45। তাহলে আগে মিন ছিল অর্থাৎ প্রিভিয়াস মিন যেটা ছিল সেটা কত ছিল 45, ভালো কথা। নিউ মিন যেটা হলো, নিউ মিনটা কত দাঁড়ালো 48। তার মানে তুমি বলতে পারো যে 6th নাম্বারটা অ্যাড হওয়ায় তোমার মিন ভ্যালু 3 বেড়ে গেছে। তার মানে 6th নাম্বার যখন অ্যাড হয়েছে সেটা তোমার মিন ভ্যালুটাকেই 3 অ্যাভারেজে বাড়িয়েছে। তাহলে মিন ভ্যালুকে যদি কোনো 3 অ্যাভারেজে বাড়ায় তাহলে 6th নাম্বার অ্যাডের জন্য টোটাল কতটা বাড়লো, টোটাল ইনক্রিজটা কতটা, সেটা হচ্ছে 6 ইন্টু 3 করলে তুমি পেয়ে গেলে হচ্ছে 18। তার মানে 18 মার্কস কি হয়েছে, 18 মার্কস নয় 18 বছর কি হয়েছে অলরেডি এক্সট্রা বেড়েছে বলে তাদের অ্যাভারেজটা কি হয়েছে, অ্যাভারেজটা বেড়ে গেছে। তাহলে প্রিভিয়াস অ্যাভারেজ ছিল কত 45 ছিল প্রিভিয়াস অ্যাভারেজ, তার সাথে তুমি 18 যদি যোগ করো তাহলে এটাই তো হচ্ছে যে নতুন ছেলেটার বয়স, তাই তো 45 প্লাস 18 করে 63 পেলে, তাহলে 63 হচ্ছে তোমার অ্যান্সার। এবার তুমি একটা কোয়েশ্চেন করতে পারো যে স্যার আমি এখানে 48 এর সাথে কেন এটাকে যোগ করলাম না, কোয়েশ্চেনটা তো করতেই পারো 48 এর সাথে তুমি কেন 18টাকে যোগ করলাম না, 45 এর সাথেই কেন যোগ করলাম। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, তুমি যে 48টা পেয়েছো এটা কি, এটা তো তোমার কারেন্ট মিন, মানে 6 নম্বর ছেলেটা ইনক্লুড হওয়ার পরে গিয়ে তোমার ওটা মিন, আর আগের মিন কত ছিল 45, তাই তুমি 45 এর সাথে যোগ করেছো যাতে
তোমার নতুন ছেলের বয়সটা ওই 48 এর মধ্যে ইনক্লুড হয়ে যায়, তাই নতুন ছেলের বয়সটার সাথে তুমি কত পেয়েছো 63। ক্লিয়ার করতে পারলাম আশা করি। চলো পরের অঙ্কের দিকে এগোলাম। ঠিক আছে, আশা করি প্রত্যেকের অঙ্কটা ক্লিয়ার। দুটো প্রসেসে দেখানো হলো, যেটা তোমার কমফোর্টেবল লাগবে তুমি সেটাতে করো। আমার মনে হয় এটা তুমি মুখে মুখে ক্যালকুলেশনও করতে পারবে, তাই এটা অনেক বেশি ফাস্ট হবে। 3 নম্বর, ইন এ হোটেল 60% হ্যাজ ভেজিটেরিয়ান লাঞ্চ while 30% had non-vegetarian lunch, 15% had both types of lunch। তার মানে কি আছে দেখো, এই অঙ্কটা অনেকে হয়তো ভেন ডায়াগ্রাম এঁকেও করতে পারো, এটা রিজনিং এর কোশ্চেনেও অনেক সময় দিয়ে দেয়, কিন্তু এখানে এটা ম্যাথের কোশ্চেন হিসাবে দিয়েছে। কি দিয়েছে, যে এরকম একটা ধরো সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে 60% লোক কি বলেছে, ভেজিটেরিয়ান লাঞ্চ করেছে। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, যে ভেজিটেরিয়ান লাঞ্চ এটা, আর এটা হচ্ছে নন ভেজিটেরিয়ান লাঞ্চ, রাইট? আর এই যে কমন পার্টটা আছে, এই কমন পার্টে কি করেছে, যে 15% কি হয়েছে, সব রকম খাওয়া খেয়েছে, তারা বেশ সর্বভুক, তাই সব রকম খাওয়া খেয়েছে, ভালোবাসে দুটোই খেতে। তো এবার দেখো 15%টা অলরেডি নিশ্চয়ই ভেজিটেরিয়ানের মধ্যে ইনক্লুড আছে, তাই তো? কারণ ভেজিটেরিয়ান লাঞ্চ যারা খেয়েছে এই 15%ও ভেজিটেরিয়ান খেয়েছে, তার মানে অ্যাকচুয়াল ভেজিটেরিয়ান কজন খেয়েছে, টোটাল 60% ভেজিটেরিয়ান ছিল, তার মধ্যে এই 15% অলরেডি ঢুকে আছে। তাহলে তুমি কি করলে, জাস্ট বাদ দিয়ে দিলে, দিয়ে যেটা পেলে সেটা তুলে পিওর ভেজিটেরিয়ান খাবার কজন খেয়েছে। পিওর ভেজিটেরিয়ান খাবার মানে তারা আর অন্য কোনো খাবার খায়নি, ঠিক আছে? সেটা পেলে কজন, 45 জনকে পেলে। এবার তোমায় বলে দিচ্ছে যে 30% হ্যাড নন ভেজিটেরিয়ান। আচ্ছা ওই 30-র মধ্যেও তো 15 ইনক্লুড হয়ে আছে, তার মানে পিওর নন ভেজ কজন খেলো, 15 জন খেয়েছে পিওর। কিভাবে পেলে, 30% থেকে 15কে বাদ দিলে, বাদ দিয়ে 15%। তাহলে এই যে 15% পেলে, এরা হচ্ছে পিওর নন ভেজ। এই 15% ভেজ নন ভেজ দুটোই খেয়েছে। এই 45% শুধুমাত্র ভেজ খেয়েছে। তাহলে টোটাল কতজন খাবার খেয়েছে, 45 প্লাস 15 প্লাস 15, তার মানে 75% লোকজন কি করেছে, খাবার অলরেডি খেয়ে নিয়েছে। এবার বলেছে ডিড নট ইট, তাহলে খায়নি কজন, 100%-এর মধ্যে যদি 75% খেয়ে নেয়, তাহলে 25% লোকজন আশা করি খায়নি, 25% লোক খায়নি। তাহলে টোটাল লোকজনের সংখ্যা কত, 96 জন। তাহলে 96 জনের যে 25% মানে কত হবে, 25/100 ইন্টু 96 করে তুমি পেয়ে যাচ্ছ 25, 4কে এটা দিয়ে কাটলে 24। তাহলে 24 জন কি করেছে না, কোনো রকম খাবার খায়নি। এটা তোমার একটা পদ্ধতি হলো। এবার তুমি তো নিশ্চয়ই পরীক্ষার হলে এটাকে এঁকে আঁকবে না, তাই তো? এটা তো তোমার সময় যাবে, তাহলে কি করে করব পরীক্ষার হলে? ঠিক আছে, চলো দেখা যাক কিভাবে অ্যাপ্রোচটা নেওয়া যায়। দেখো তোমার 60% লোকজন কি করেছে, ভেজিটেরিয়ান খেয়েছে, ভালো কথা। তার সাথে 30% লোকজন কি করেছে, 30% লোকজন ননভেজ খেয়েছে। এবার একটা জিনিস ভেবে দেখো, তুমি যে এই 16%টা নিয়েছো, এর মধ্যে 15%টাও ইনক্লুডেড। কোন 15? যারা ভেজ নন ভেজ দুটোই খেয়েছে, ভালো কথা। হ্যাঁ স্যার ঠিক। এই যে 30% নিয়েছো, এর মধ্যেও 15%টা ইনক্লুডেড। কেন? কারণ এরাও ভেজ নন ভেজ দুটোই খেয়েছে। তাহলে ভাবো তুমি যে এই দুটো যোগ করেছো, এর মধ্যে 15% যে ক্যান্ডিডেট, তাকে কিন্তু তুমি দুবার কাউন্ট করেছো, রাইট? যোগ করার মধ্যে 15% ক্যান্ডিডেট একবার এখানেও গেছে, একবার এখানেও গেছে। তাহলে দুবার 15 কাউন্ট না করে আমরা কি করলাম, একবার 15কে বাদ দিয়ে দিলাম, মানে 15কে আমরা একবারই কাউন্ট করব, তাই একবারকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কত পড়ে রইলো, 75%। এবার থেকে বাকি অঙ্কটা তো সেম, মানে 75% লোক খেয়েছে, তাহলে খায়নি কতজন, 25%। তাহলে 25/100 ইন্টু 96 করলে তুমি 24 জন উত্তর পেলে। এটাই তোমার ফাইনাল আনসার, তাই তো? ক্লিয়ার করতে পারলাম আশা করি। চলো পরের অঙ্ক। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, which of the following number will completely divide this? তাহলে এই অঙ্কটা কিভাবে হবে, এটা আশা করি তোমাদের কাছে একটু ভালো অঙ্ক, কারণ এটা দেখে খুব একটা ইজি তো মনে হওয়ার কথা নয়।
তো ঠিক আছে, অঙ্কটা খুবই ইজি, কিন্তু একটু ধৈর্য ধরে করো, তোমাদের কিন্তু উত্তর চলে আসবে। আবারও দেখো কি বলছে, এই গোটা জিনিসটাকে ডিভাইড করবে কোন জিনিস। তুমি যদি সংখ্যাগুলোর দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এখানে কি আছে, প্রাইম নাম্বার আছে। তুমি বলবে যে স্যার দেখুন এখানে তো 4 আছে, এটা তো ইভেন নাম্বার একটা, তাহলে তাকে কি করে এই জিনিসটা ডিভাইড করতে পারে এরম সংখ্যাগুলো? করতে পারে ভাই। কেন? কারণ দেখো এখানে অলরেডি কিন্তু মাঝখানে প্লাস আছে। যদি শুধু 4-এর পাওয়ারে কোনো কোয়েশ্চেন থাকতো তাহলে বলতাম যে হয়তো এগুলোর চান্স কম, কিন্তু যেহেতু এখানে প্লাস করে একটা জিনিস বলা আছে, তার মানে করতেই পারে। কে করতে পারে সেটা খুঁজে বার করার দায়িত্ব তোমাদের। তো চলো আমিও শুরু করছি, তোমরা নিজেরা চেষ্টা করো। কিভাবে হচ্ছে দেখো, 4 টু দি পাওয়ার 12 প্লাস 4 টু দি পাওয়ার 13 প্লাস 4 টু দি পাওয়ার 14 প্লাস 4 টু দি পাওয়ার 15 তোমায় কোয়েশ্চেনে দেওয়া আছে। তুমি কি করলে, প্রত্যেকটা থেকে 4 টু দি পাওয়ার 12 কে কমন নিয়ে নিলে। 4 টু দি পাওয়ার 12 কে তুমি প্রত্যেকটা থেকে কমন নিয়ে নিলে। দেখো এখানে কি থাকবে, 4 টু দি পাওয়ার 12 থেকে যদি 4 টু দি পাওয়ার 12 কেই কমন নিয়ে নাও, তাহলে কে পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। যে জিনিসটা আছে তুমি সেই জিনিসটা থেকে পুরোটাই নিয়ে নিলে, তাহলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। এবার প্লাস 4 টু দি পাওয়ার 13 থেকে 4 টু দি পাওয়ার 12 যদি কমন নিয়ে নাও, কিভাবে কমন নেবে, কি পড়ে থাকবে, দেখো 4 টু দি পাওয়ার 13 আসে কিভাবে, মানে 4 কে তুমি 13 বার গুণ করছো, তাই তো? 4 কে তুমি এখানে 13 বার গুণ করেছো, তার মানে তাই জন্যই হচ্ছে এখানে 4 টু দি পাওয়ার 13 হয়েছে। এবার তুমি ভাবো যখন সেটাকে 4 টু দি পাওয়ার 12 দিয়ে ভাগ করছো, তার মানে কি 4 কে 13 বার গুণ করেছো ওপরে, তলায় 4 কে 12 বার লিখে সেটা দিয়ে ভাগ করছো, তার মানে ওপরে একটা 4 বেশি থাকবে। কিভাবে, কারণ 4 টু দি পাওয়ার 13 মাইনাস যদি 12 করো তাহলে কে বেঁচে থাকে, 4 টু দি পাওয়ার 1, তাহলে এই 4 টু দি পাওয়ার 1 মানে কত, 4, এই 4টা কি হলো না এখানে বেশি রয়ে গেল। ক্লিয়ার করতে পারলাম? ঠিক সেম ভাবে মানে 4 টু দি পাওয়ার 1 বেশি রইলো। ঠিক পরের লাইনে এখানে কি থাকবে, 4 টু দি পাওয়ার 2 বেশি থাকবে, কারণ 14 থেকে যদি 12 বাদ দাও 4 টু দি পাওয়ার 2। সেম পরেরটায় কে থাকবে, 4 টু দি পাওয়ার 3 বেশি থাকবে। কোনো অসুবিধা আশা করি নেই। এবার 4 টু দি পাওয়ার 12 যেমন বাইরে আছে তাকে রাখো, ভেতরটা কি পেলাম দেখো, 1 প্লাস 4, 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 স্কোয়ার মানে 16, তার সাথে 4 এর কিউব মানে 4 ইন্টু 4 16 ইন্টু 4 64, তাই তো? তাহলে তিনটাকে যোগ করে কি পেলে, 4 টু দি পাওয়ার 12 ইন্টু 64 আর 16 কত হয়, 80, 80 আর 4 84 আর 1 85। আচ্ছা তোমার তার মানে এই যে জিনিসটা ছিল, এই জিনিসটার যোগফলটা কি দাঁড়ালো, 4 টু দি পাওয়ার 12 ইন্টু 85। এবার তোমরা নিচের অপশনগুলোকে একটু তাকিয়ে দেখো কোন সংখ্যাটা এই 85 কে ডিভাইড করে। দেখো তো 17, 17 ইন্টু 5 কি হয়, 85। তাহলে আমি বলতে পারি এই গোটা সংখ্যাটাকে 17 কি করলো না ডিভাইড করলো। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের কাছে আমি পৌঁছতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? তাহলে মেন কাজ কি, মেন কাজ হচ্ছে যেহেতু 4 ইভেন নাম্বার, তাই 4 টু দি পাওয়ার 12 কে তো তুমি কিছু করতেই পারবে না, করতে কাকে হবে, বাকি যে পার্টটা আছে সেটা নিয়ে। ক্লিয়ার হয়েছে? চলো পরের অঙ্ক। আচ্ছা এটা খুব ইজি অঙ্ক, এই টাইপের অঙ্ক অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে, সিজিএল বা এসএসসির পরীক্ষা যারা দিয়েছো তারা এই টাইপের অঙ্ক খুব কমন, ফোর্থ প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল, এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুরবার আসে। তাহলে কিভাবে হবে দেখো, ফোর্থ প্রপোর্শন বলতে বোঝায় কি, মানে হচ্ছে 16:26, মানে এদের দুজনের রেশিওটা যা, ডাবল ইস টু সেটাই হচ্ছে কত, 32:, ফোর্থ প্রপোর্শন জানা নেই তোমার, তাই সেটাকে এক্স ধরে নাও, ধরে নিয়েছো। এবার কি করলে, তাহলে 16/26 ইজ ইকুয়াল টু 32 কি লিখতে পারো, এক্স লিখতে পারো। তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, তুমি ক্রস গুণ করছো, দেখো ক্রস গুণ করলে কি হয়, 16x হয়ে যায়। সেম এটা কি হয়ে যাবে, 26 ইন্টু 32। ওকে, এবার এক্স এর ভ্যালু বার করতে হলে 26 ইন্টু 32
ডিভাইডেড বাই 16 যদি করো, 16 ইন্টু 2, 26 ইন্টু 2 তোমার চলে আসবে হচ্ছে 52 অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কত চলে এলো? 52। এবার ভালো কথা, আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার এত বড় করতে হবে। ঠিক আছে, চলো একটু দেখা যাক কিছু যদি ছোটখাটো করা যায় কিনা। সেটা হচ্ছে যে দেখো এই অঙ্কটাকে যদি আমি নর্মাল এই সংখ্যাগুলো না ধরে আমি যদি এগুলোকে ABCD ভাবতাম, তাহলে কি লিখতে পারতাম? A is to B ডাবল is to C is to D, এটা লিখতে পারতাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারতাম কি A বাই B ইজ ইকাল টু C বাই D লিখতে পারতাম। তাহলে দেখো ক্রস গুণ করে কি পেতে? AD ইজ ইকাল টু BC পেতে। সেখান থেকে আমায় বার করতে কাকে হচ্ছে? D এর ভ্যালুটা। তাহলে BC বাই A, এটা হতো তোমার আলটিমেট ফর্মুলা। তুমি যদি এই ফর্মুলাটা ডাইরেক্টলি ইউজ করো, দেখো B আর C এর ভ্যালু কত? 26 আর 32, তাহলে 26 ইন্টু 32 ডিভাইডেড বাই এর ভ্যালু কত? 16, কাটাকুটি করে তুমি ডাইরেক্টলি উত্তর পাবে 52। আশা করি ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে। খুব সোজা ফর্মুলা, এটা যাদের মনে থাকবে তারা এইভাবে করতে পারো, নইলে যাদের ভুলে যাওয়ার চান্স আছে তারা প্রথম টেকনিকেও করতে পারো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন অলরেডি তোমরা বিভিন্ন পরীক্ষায় কমন অলরেডি পেয়ে গেছো। কিভাবে হবে দেখো, 80 লিটারস অফ মিল্ক বলে দিয়েছে অলরেডি, 80 লিটারস অফ মিল্ক টোটাল আছে, যার মধ্যে 60 লিটার কি বলেছে? মিল্ক আছে, মানে 60 লিটার নয় 60% মিল্ক আছে। ভালো কথা। এবার বলেছে হাউ মাচ মিল্ক সলিউশন শুড বি অ্যাডেড টু মেক মিল্ক 80%। তার মানে তুমি নতুন সলিউশনে কি করছো? শুধুমাত্র মিল্ক মেশাচ্ছ, যাতে তোমার ফাইনাল সলিউশনটাই 80% তোমার মিল্ক দাঁড়ায়। তাহলে কিভাবে করবে? দেখো প্রথম যেটা অরিজিনাল সলিউশন আছে, অরিজিনাল সলিউশনে তুমি দেখছো কত আছে? 60% মিল্ক আছে। ভালো কথা। তুমি মেশাচ্ছ যেটা, তুমি যেটা মেশাচ্ছ নতুন, কি মেশাচ্ছ? শুধুমাত্র মিল্ক মেশাচ্ছ। তার মানে কি তুমি 100% মিল্ক মেশাচ্ছ। কোনো অসুবিধা আছে? তোমার সলিউশনে 60% মিল্ক ছিল, এবার কি করছো? 100% মিল্ক তুমি আবার মেশাচ্ছ। তোমায় বানাতে হচ্ছে কত? বানাতে হচ্ছে 80% বানাতে হবে। তার মানে যখন অ্যালিগেশন মেথড আমরা ইউজ করব, অ্যালিগেশন মেথড ইউজ করলে কি আমরা কোয়ান্টিটি রেশিওটা পেয়ে যাব। কিভাবে? এখান থেকে পেলাম 20, সেম এখান থেকে পেলাম কত? 20, তাই তো? তার মানে দুটোর রেশিও করলে কত পাবো? 1:1। আচ্ছা, এই 1 এর ভ্যালুটাই তো কোয়েশ্চেনে অলরেডি বলা আছে কত? 80 লিটার। কারণ দেখো তোমার কোয়েশ্চেনের শুরুতেই বলা আছে 80 লিটার অফ মিল্ক সলিউশন তোমায় অলরেডি প্রোভাইড করা হয়েছে। তো যখন আমার এখানে অ্যান্সারটা এলো যে 1 লিটার আরো এক্সট্রা মেশাতে হবে, তার মানে এই 1 এর ভ্যালু, 1 লিটার বলতে 1 ইউনিট মেশাতে হবে, তাহলে এই 1 এর ভ্যালুটাই তো কোয়েশ্চেনে বলা আছে 80। তাহলে এই সেম পরিমাণ আবার তোমায় মেশাতে হবে। এটা অরিজিনাল, এটা হচ্ছে নতুন কত মেশাচ্ছ। অরিজিনালের আর নতুনের রেশিও 1:1 এসছে। তার মানে 1 এর ভ্যালুটা যদি 80 হয়, তার মানে আবার তুমি এখানেও কত মেশাচ্ছ? 80 লিটারই তুমি মেশাচ্ছ। ক্লিয়ার করতে পারলাম? 1 ইউনিটের ভ্যালু 80 হওয়া মানে আরো 80 লিটার তোমার মেশালে তখন তোমার নতুন সলিউশনে কি হবে না? মিল্কের 80% হবে। ক্লিয়ার? এটার আরো প্রসেস হয়, আরো দুখানা প্রসেস হয়। আমরা এই টাইপের আলোচনাগুলো মেন যে আমাদের ক্লাস প্রোগ্রাম হয় সেখানে আমরা কিন্তু অলরেডি একই অঙ্কের বিভিন্ন যে মেথডস হয় সেগুলো নিয়ে চর্চা করি। তোমাদের যদি এইরকম কোনো থিওরি ক্লাস ডিটেলসে লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু ক্লাস আস্তে আস্তে আনা হবে। ঠিক আছে? তাই তোমাদের কি কি প্রয়োজন, তোমরা কোন টাইপের কনসেপ্ট বা কোন টাইপের জিনিসপত্র চাইছো আমাদের থেকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কের দিকে যাই। আচ্ছা, এখানে আমাদের অলরেডি দেখো ক্লাস প্রোগ্রামের ডিটেল বলা আছে। WBCS যারা পড়তে চাইছো তাদের প্রিলিমস, মেন্স, ডেসক্রিপটিভ, ইন্টারভিউ সমস্ত রকম গাইডেন্স কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। অনলাইন এবং অফলাইন দু রকম টাইপেরই সুযোগ সুবিধা আছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তুমি জয়েন করতে পারো, অথবা ডানলপে তোমাদের সেন্টার আছে সেখানে তুমি ভিজিট করতে পারো। দেখো এখানে যারা BCS বা PSC ওরিয়েন্টেড পরীক্ষার
তুলনামূলক কম দিতে চাইছো, বা যারা ধরো বেশিরভাগটা তাদের এসএসসি রিলেটেড পরীক্ষার দিকে ঝোঁক, তারা কি এইভাবে একটা কোর্সের প্রোগ্রামিং করা আছে, সেই প্রোগ্রামে তোমরা কিন্তু এনলিস্ট হতে পারো, নিজেদের নাম ঢুকিয়ে তোমরা এগোতে পারো। ঠিক আছে, তো এখানে গিয়ে অনলাইন অফলাইন দুটোর ব্যবস্থা আছে, অ্যাডমিশন অলরেডি চলছে, তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক। এখানে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো, কারণ এখানে সমস্ত রকম ক্লাস প্রোগ্রামগুলোর লিংক দেওয়া হবে এবং পিডিএফ গুলো কিন্তু শেয়ার করা হবে। ঠিক আছে, তোমরা স্ক্যান করে নিও। এবার হচ্ছে পরের কোয়েশ্চেন, কি বলেছে? অ্যাভারেজ স্পিড 45 কিলোমিটার পার আওয়ার, এ ট্রেন রিচেস ইটস ডেস্টিনেশন অন টাইম। তার মানে 45 কিলোমিটার বেগে কোনো একটা ট্রেন যখন ছুটছে সে অন টাইমে ছুটছে, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে সবসময় তো টাইমে ছোটে না, একটু লেট হতেই পারে। তাই দেখো, যখন অ্যাভারেজ স্পিড 30 হয়ে গেছে তখন কি হচ্ছে, 15 মিনিট লেট হয়ে গেছে, তাই তো? তাহলে কি দেখছো, যে যখন 45 কিলোমিটার পার আওয়ারে ছুটছিলে তখন কি ট্রেনটা ছুটছিল, তখন কি হচ্ছে, তার অন টাইমে পৌঁছচ্ছে। যখন গিয়ে সময় বেশি নিচ্ছে, অর্থাৎ 15 মিনিট সময় বেশি লাগছে তার, যখন সে তার স্পিডটাকে কমিয়ে নিচ্ছে। তাহলে কি আছে দেখো, অরিজিনাল স্পিড আর নতুন স্পিড, এই দুটোর যদি আমি রেশিও বার করি কি পাবো? দেখো, অরিজিনাল স্পিড কত ছিল 45, নিউ স্পিড কত আছে 30 পেয়েছি। এটাকে আমরা ছোট করে নিতে পারি, কত করে নেবো 2, এই সরি এটাকে আসবে হচ্ছে 3, এখানে পাবো হচ্ছে 2, 15 দিয়ে তুমি ভাগ করে নিলে 3:2 পেলে। এটা কি পেলে? এটা পেলাম হচ্ছে স্পিড রেশিও, তাই তো? এবার বার করব কি টাইম রেশিও। টাইম রেশিও কি হয়, উল্টো হয়ে যায়, মানে 2:3। কেন উল্টো হয়? কারণ ভাই তুমি কোনো জায়গায় যদি জোরে যাও তাহলে তো তোমার সময় কম লাগবে, তুমি আস্তে আস্তে যাচ্ছ তোমার সময় বেশি লাগবে, তার মানে দুজনের সম্পর্কটা কি একে অপরের উল্টো। তাই জন্য জিনিসটা হচ্ছে কি, এখানে টাইম রেশিও আমরা উল্টো পেলাম। ডিস্টেন্স অবশ্যই সেম, কেউ যদি প্রশ্ন করে স্যার ডিস্টেন্সও বেশি জোর যাবো, তাহলে সেখানে তোমার টাইম বেশিও লাগবে, স্পিডও বেশি লাগতে পারে, কনসেপ্টটা আলাদা, কারণ ফর্মুলাটা তো আমার ডি ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম, এই ফর্মুলা দিয়ে তুমি অঙ্কটা করবে। তাহলে ডিস্টেন্সকে ফিক্স রাখলে তবেই এদের দুজনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, চলো তাহলে টাইম রেশিও কত পেলে? টাইম রেশিও পেলে 2:3। আচ্ছা, গ্যাপটা কত পেলে? 1 ইউনিট। এই 1 ইউনিটটার ভ্যালুই তো 15। কেন? কারণ তোমায় বলে দিয়েছে 15 মিনিট লেট হয়, তাহলে আগে যে টাইমটা 2 ইউনিট লাগতো এখন সেটাই যেতে 3 ইউনিট লাগছে, মানে কত? তোমার 15 ইউনিটের মানে 15 মিনিটের গ্যাপ হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। তাহলে একটা জিনিস বলো, যদি 1 ইউনিটের ভ্যালু 15 হয় তাহলে এই 2 ইউনিটের ভ্যালু কত? বলতে পারো 30, মানে 30 মিনিট। তার মানে এই যে 30 মিনিট ওর সময় লাগতো, যে অরিজিনাল যে স্পিডে ও যাচ্ছিল এই স্পিডে যেতে ওর কি হতো না 30 মিনিট টাইম লাগতো। অরিজিনাল স্পিড কত ছিল 45, সেটাতে 30 মিনিট মানে কি আমায় ওটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, কারণ 1 ঘন্টায় 45 যায়। তাহলে কি হচ্ছে, ঘন্টায় কনভার্ট করলে 60 দিয়ে ভাগ করলাম 1/2, 2 দিয়ে এটাকে কাটলে আসে হচ্ছে 22.5 কিলোমিটার। তাহলে কি হচ্ছে, যে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে 30 মিনিটে সে 22.5 কিলোমিটার যেতে পারবে। ক্লিয়ার করতে পারলাম আশা করি সবাইকে? খুব সোজা, খুব ইজি প্রসেসে অঙ্কটা হলো, তোমরা আরেকবার ভালো করে দেখে নাও যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। চলো পরের অঙ্ক। A seller gives 4 toys at free of cost on buying 14 toys. তাহলে 14টা টয় সে কিনেছে, 4টে টয় সে ফ্রি পেয়েছে, ভালো কথা। তাহলে বলছে what percentage does the customer get as a discount? তাহলে কাস্টমার ডিসকাউন্ট হিসাবে কত টাকা পাবে? কি মনে হচ্ছে? খুব সোজা না? কি করতে হবে বলো তো, 4/14 ইন্টু 100 করে দিলেই উত্তর পাবো তো? কি মনে হচ্ছে, এটা করলে উত্তর পাবো? আরে না গো, ভুল উত্তর পাবো তো এটা করলে। তাহলে আমাদের তো ঠিক উত্তরের জন্য করতে হবে অঙ্ক, এটা করলেই তো একটা নেগেটিভ মার্কিং চলে আসবে তোমাদের খাতায়। তাহলে
দেখো ভালো করে অঙ্কটা যদি এবার কনসেপ্ট অনুযায়ী বোঝা যায়। কি বলেছে যে তুমি 14টা কিনেছো, ভালো কথা 14টা কিনেছো, কিন্তু তার সাথে তুমি আরো 4টে ফ্রি পেয়েছো। তার মানে টোটাল কত হলো? 14টা কিনেছো, 4টে আরো ফ্রি পেয়েছো, মানে টোটাল কি 18টা জিনিস তোমার কেনা হয়েছে। ক্লিয়ার করতে পারলাম? 14টা কিনেছো, তার সাথে আরো 4টে ফ্রি পেয়েছো, তার মানে টোটাল কটা পেলে তুমি? 18টা জিনিস পেলে। এবার 18টার মধ্যে তুমি 4খানা হচ্ছে গিয়ে তোমার কি হয়ে গেল? 18টার মধ্যে 4খানা হচ্ছে তোমার ডিসকাউন্ট। তার মানে 18র মধ্যে 4 ডিসকাউন্ট হলে সেটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি কি আসবে? এটা 2, এটা আসবে হচ্ছে 9, এবার আসবে হচ্ছে 200/9 করে আমি পাবো 22 পূর্ণ 2/9। 22 পূর্ণ 2/9 কি করে লিখে দিলাম তাড়াতাড়ি? আরে 22/9 কত হয়? 100। কত হয়? 198, তাই তো? তার সাথে 2 যোগ করলে 200 হয়, তাই এটা। ঠিক আছে, ক্লিয়ার করা গেল? দেখো আবারও বলছি, এই অঙ্কটা ভুলের চান্স কিন্তু খুবই বেশি। অনেকেই যেটা বললাম যে এই জায়গাটা করে ফেলবে কোনটা? 4/14। এই জিনিসটা কিন্তু রং, কারণ তোমার টোটাল 14টা জিনিস কিন্তু তুমি পাওনি, তুমি পেয়েছো কিন্তু টোটাল 18টা জিনিস। যদি বলতো যে 10টা জিনিস কিনেছো, নিয়ে 4টে ফ্রি পেয়েছো, তখন গিয়ে এই জিনিসটা তুমি করতে পারতে, কিন্তু টোটাল কটা জিনিস পেয়েছো তার রেসপেক্টে কিন্তু তোমাকে করতে হবে। এখন তুমি বলবে যে কেন, কিছু অন্য এক্সাম্পল। আচ্ছা, এরম টাইপের অঙ্ক নিশ্চয়ই করেছো যে একটা লোক একটা গাড়ি কিনলো, কিনে এই রাস্তায় ঠুকে দিল, ঠুকে দেওয়ার পরে তার একটা মেনটেনেন্স খরচা আছে, আছে সে মেনটেন করলো গাড়িটাকে, বেশ করে আবার সারালো, সারানোর পরে সে কি করলো? একজন তার বন্ধুকে বিক্রি করে দিল। ভালো কথা। তাহলে তুমি বলো যে তুমি যখন ক্যালকুলেশনটা করবে, তুমি কি কেনা দামের ওপর কত এক্সট্রা প্রফিটে বেচেছো সেটা হিসাব করবে, নাকি তার সাথে তোমার মেনটেনেন্স কস্টটাকেও কাউন্ট করে নেবে? তুমি তো মেনটেনেন্স কস্টটাকেও কাউন্ট করবে, কারণ দুটো মিলেই তোমার টোটাল খরচাটা কাউন্ট হচ্ছে। তাই এখানেও ঠিক সেম কনসেপ্টে কাজটা হলো। বোঝাতে পারলাম? আশা করি এই এক্সাম্পলের পরে তোমাদের অনেকটা ক্লিয়ার হলো। চলো পরেরটা। পূজা সোল্ড হার গুডস 75% অফ আর গুডস কি হয়েছে? অ্যাট এ প্রফিট অফ 24%, তাই তো? তাহলে পূজা কি করেছে? যে 75% অফ আর গুডস সোল্ড করেছে 24% প্রফিটে। এবার বলেছে বাকি যে পার্টটা রয়েছে সেটাকে কি করেছে না 40% লসে সেল করেছে। দেখো এই অঙ্কটা করার দুটো টেকনিক হয়, দুটো টেকনিক হয়। কিভাবে কে করছো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো 75% অফার গুডস, তার মানে তার গুডস যদি টোটাল 100% হয়, তার মানে 75% একটা, আর বাকি রয়েছে কত? বাকি রয়েছে 25%। তার মানে দুটোর রেশিও যদি করি আমি কত পাচ্ছি? 3:1 পাচ্ছি। কোনো অসুবিধা নেই। তাহলে তিনটে জিনিস কি করেছে? লাভে বিক্রি করেছে। দুটো জিনিস কি করেছে? ক্ষতিতে বিক্রি করেছে। এখন এখান থেকে অঙ্কটা কিরম আলাদা হতে পারে দেখো। দেখো এখানে তুমি ধরে নিচ্ছ যে প্রত্যেকটা জিনিসের কস্ট প্রাইস কত? 100 টাকা। তুমি ধরে নিচ্ছ প্রত্যেকটা জিনিসের যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, তাহলে প্রথম জিনিসটার দাম কত? 124 টাকা বলতেই পারো, কারণ 24 টাকার লাভে বেঁচেছে, তাহলে 100 + 24 124 এলো। দ্বিতীয়টার দাম কত? 40 টাকা লস হয়েছে, মানে 60 টাকা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল 124 টাকা করে তিনটে জিনিস, মানে 300 কত হয়? 372 টাকা হয়। সেম একটা বিক্রি করেছে 60 টাকায়, মানে কত টাকা হলো? 60 টাকায়। তাহলে একটা জিনিসের দাম 60 টাকা, বাকিগুলো 124 টাকা করে তিনটে, তাহলে কত এলো? 372 + 60। তাহলে টোটাল তার সেলিং প্রাইসটা কত এলো? টোটাল সেলিং প্রাইস এলো হচ্ছে 432 টাকা। ক্লিয়ার করতে পারলাম? কস্ট প্রাইসটা কত? দেখো যদি প্রত্যেকটা জিনিসের দাম 100 টাকা হয়, কটা জিনিস টোটাল আছে? তিনটে আর একটা, টোটাল 4টে জিনিস আছে। তাহলে 4টে জিনিস মানে কত? 100 × 4 মানে 400 হচ্ছে তার কি? তার হচ্ছে কস্ট প্রাইস, আর এটা গিয়ে হচ্ছে তার সেলিং প্রাইস। তাহলে প্রফিট কত হলো? প্রফিট হলো হচ্ছে 432 - 400 করে পাচ্ছ কত? 32 টাকা প্রফিট পাচ্ছ। ভালো কথা। তাহলে 32 টাকা যদি প্রফিট পাও,
এবার প্রফিট পার্সেন্টেজ কি করে বার করবে? প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100 করে তুমি কি পাচ্ছ? 4 দিয়ে এটাকে কাটলে 8 পেলে 8% তোমার উত্তর। তাহলে এই প্রসেসটা অবশ্যই সঠিক প্রসেস, কিন্তু এর থেকেও ছোট করা যায়। চলো একটু প্র্যাকটিস করে দেখি কিরম ভাবে করা যায়। আচ্ছা দেখো, এইটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে কি, আমি প্রত্যেকটাকে 100 টাকা ধরে নিলাম, তাহলে 4টে জিনিসের কস্ট প্রাইস আমার 400 টাকা চলে এলো। এটা 100 দাম হলে 24% প্রফিট মানে 24 টাকা, সেম এটাও হচ্ছে 40% লস মানে 60 টাকা। তাহলে 100 থেকে 40 বাদ দিলে 100 থেকে 24 যোগ করলে করে একটার দাম 124, তাহলে তিনটের দাম কত পেয়ে গেছো? একটার দাম 60 হলে সেটাও পেয়ে গেছো, দুটোকে যোগ করেছো টোটাল সেলিং প্রাইস, সেখান থেকে প্রফিট বার করেছো, উত্তর শেষ করেছো। চলো একটু অন্য মেথড দেখা যাক। আচ্ছা দেখো, যদি তোমাদের এই অবধি আশা করি ক্লিয়ার যে তিনটে জিনিস প্রথমে লাভে বেচেছে, একটা জিনিস প্রথমে ক্ষতিতে বেচেছে, এই অবধি আশা করি ক্লিয়ার। এবার দেখো তোমায় বলছে যে 24% প্রফিট, রাইট? 24% প্রফিট মানে পাতি কথা যদি তুমি বাংলা চলিতে ভাবো যে আমার কত টাকা এক্সট্রা এলো, তার মানে তোমার তো 100 টাকায় কিনেছিলে, তুমি যদি 100 টাকাতেই বেচতে তাহলে তো তোমার কিছু প্রফিট এক্সট্রা হতো না, কিন্তু তোমার এখানে 24 প্রফিট এক্সট্রা হয়েছে, মানে 24 টাকা যদি এক্সট্রা হয়েছে, ধরে নাও এই তিনটে জিনিসকে তুমি 24 টাকা এক্সট্রা জিনিস দিয়ে বেচেছো, ঠিক আছে? আর সেম ভাবে এই যে জিনিসটা আছে, একটা জিনিস যেটাকে তুমি লসে বিক্রি করেছো, সেটা কি 40 টাকা তোমার পকেট থেকে চলে গেছে এক্সট্রা, মানে এই জিনিসটা 40 টাকা তোমার কি মাইনাসে অর্থাৎ লসে। তার মানে এই যে পার্টটা এলো, প্রথম পার্টটা কি তোমায় প্রফিট দিয়েছে মানে এক্সট্রা তোমার মুনাফা হয়েছে, আর এই 40 টাকাটা তোমার কি জলাঞ্জলি গেছে। তাহলে তুমি যদি ভেবে দেখো টোটাল কত এসছে, 72 টাকা তোমার এক্সট্রা আসতে পারতো, কিন্তু তোমার এখানে একটা 40 টাকা জলে গেছে, তাহলে রয়েছে কত? 32 টাকা তোমার কাছে এক্সট্রা আছে, 32 টাকা তোমার কাছে এক্সট্রা আছে। জিনিস কটা? জিনিস কটা বলতে টোটাল পার্সেন্টেজটা তো এখানেই ছিল, টোটাল জিনিস কটা? 4টে, এই 4টাকেই তো আমি 100% ধরেছিলাম, তাহলে জাস্ট 4 দিয়ে ভাগ করে দাও, তোমার উত্তর আসছে 8%। কাজ শেষ। বোঝাতে পারলাম তো? তাহলে আশা করি যে এই অঙ্কটাও অনেক শর্টেস্ট অ্যাপ্রোচেও করা গেল। আগের যে প্রসেসটা করলাম তাতে একটু বেশি ক্যালকুলেটিভ ছিল, এটাতে অনেক তাড়াতাড়ি অঙ্কটা শেষ হয়ে গেল। চলো লাস্ট অঙ্কের দিকে যাওয়া যাক, বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক তোমাদের সামনে। দেখা যাক কি বলছে। বলছে যে এ সার্টেন সাম অ্যামাউন্টস টু ইজ 27 টাইমস ইন 3 ইয়ার। তাহলে 27 টাইমস হয়েছে কত? 3 বছরে। তার মানে তোমার এখানে সামের ভ্যালু কিছু বলা নেই, তাহলে সামের ভ্যালু কি ধরে নিলে? 1 টাকা ধরে নাও। তাহলে এটাই 3 বছরে কত টাকা হয়েছে? 27 টাকা হয়েছে বলা যায়, কারণ 27 টাইমস হয়েছে, মানে 3 বছরে এটা 27 গুণ হয়েছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। এবার দেখো, তার মানে 1 টাকাটাকে তুমি লিখতে পারো 1 এর কিউব, সেম 3 বছরে কত হয়ে গেছে? 3 এর কিউব হয়ে গেছে। তাহলে 1 টাকার কিউব যেটা, সেটাই 3 বছরে 3 এর কিউব হয়েছে। এবার যখন 1 টাকাটার 1 বছরে কত রিটার্ন পাচ্ছ বার করতে গেলে, দেখো এটাকে 3 দিয়ে ভাগ করলেই তুমি এখানে 1 পাবে, সেম এটাকেও 3 দিয়ে ভাগ করছো, আর এটাকেও কি করছো? যে 3 দিয়ে তুমি ভাগ করছো। তাহলে এখানে কি হচ্ছে? 3 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1, মানে 1 টাকাটাই 1 বছর বাদে তুমি 3 টাকা হিসাবে ফেরত পেয়েছো। 1 টাকাটা 1 বছর বাদে 3 টাকা হয়ে ফেরত এসছে। তাহলে ইন্টারেস্ট কত হলো? ইন্টারেস্ট এলো হচ্ছে 3 মাইনাস 1, মানে 2 টাকা তোমার ইন্টারেস্ট। তাহলে 2 টাকা তুমি কি ইন্টারেস্ট পেয়েছো। এবার তোমায় বার করতে বলেছে কি? বার করতে বলেছে যে কত শতাংশ। তাহলে 2 টাকা ইন্টারেস্ট পেয়েছো, ডিভাইডেড বাই প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল তোমার? 1 টাকা, সেটাকেই তুমি পার্সেন্টেজে নিয়ে যাও, নিয়ে গেলে কত থাকবে? 200%। তাহলে এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, অর্থাৎ এখানে হচ্ছে 200%।
ঠিক আছে, আশা করি 10টা অঙ্কর প্রত্যেকটা অঙ্কই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো চলো আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। আবারও কোনো একটা সেশন নিয়ে আমি তোমাদের সামনে আসব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। গ্রাসরুট এডুকেশনের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।